ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। এখন এই ভিডিওতে মূলত দুটো বিষয়ে কথা বলবো। ফার্স্ট যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নাই বলে একটা নতুন বাংলা সিনেমা আসছে চলেছে, যেটা SVF যেটা প্রডিউস করছে এবং যে সিনেমাটা ডিরেক্ট করছে সৃজিত মুখার্জি। সিনেমাটাতে মুখ্য চরিত্রে অভিনয় করছে কৌশিক গাঙ্গুলি, পরমব্রত, রাহুল ব্যানার্জি, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক এবং আরও অনেকে, সৌরসিনী প্রভৃতি আরও অনেকে অভিনয় করছে। তো এর ট্রেলার এসছে, ট্রেলারটা কেমন হচ্ছে? তো ফার্স্টে দেখুন, একটা জিনিস আমি বলে রাখি যে এই মনস্তত্ত্ববিদ টাইপের যেসব সিনেমাগুলো আছে না, এইসব সিনেমাতে না আমার খুব একটা এসে এক্সপিরিয়েন্স নেই মিনস আমি এইসব টাইপের সিনেমা দেখা খুব একটা পছন্দ করি না, আমি দেখিয়েছিও খুব কম। তো ফার্স্ট টাইম যখন আমি এই টিজারটা দেখি, তো টিজারে যে বিভিন্ন জায়গায় দেখাচ্ছিল যে কখনো মাঠে, কখনো অন্য সমুদ্রের ধারে, কখনো রাস্তার উপর, আমি ফার্স্টে সত্যি বলছি জিনিসটাকে আমি বুঝতে পারিনি জিনিসটা কী হচ্ছে ব্যাপারটা। আর যেহেতু এটা যে অরিজিনাল যে 12th অ্যাংরি ম্যান বা রুকা হুয়া ফ্যাসলা 1986 এটা হিন্দিতে হয়েছিল, আমি এগুলো একটাও দেখিনি, কোনো সিনেমাই দেখিনি। এটা আবার 2023 সালে মালায়ালাম ল্যাঙ্গুয়েজে প্রবলি হয়েছিল আট্টাম বলে, ওটাও আমি দেখিনি। তো আমার এই ব্যাপারটাতে কোনো আইডিয়া ছিল না, আমি এই টাইপের সিনেমা খুব একটা দেখিও না। তো বাট ট্রেলারটা দেখার পরে আমার আইডিয়া আমি যেটুখানে বুঝতে পারলাম যে এরা যে 12 জন রয়েছে, 12 জন হচ্ছে প্রত্যেকের জাজ বা উকিল, ঠিক আছে, এবং একটা খুব ক্রিটিক্যাল কেস এদের হাতে এসছে এবং এরা হচ্ছে সেই কেসটাকে নিয়ে মানে ফ্যাসলা দিতে হবে, এটা হচ্ছে জুরি মেম্বার। বাট এইখানে যে সমুদ্রের ধারে, কখনো জঙ্গলের ভেতরে, কখনো রাস্তার ওপরে যে সিনগুলো দেখানো হচ্ছে, আমার মনে হয় এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে একটা ড্রিম সিকোয়েন্স, ঠিক আছে। মানে এখানে দেখবেন যে প্রত্যেকটা ক্যারেক্টারের মুখে কিছু ডায়লগ আছে, যেমন সৌরসেনের একটা ডায়লগ আছে যে 8 হোক বা 80 হোক, দে অল আর বিস্ট, মানে তার প্রতি ছেলেদের একটা বাজে মনোভাব আছে, মানে ছেলেদের প্রতি তার একটা বাজে মনোভাব আছে। তো এরকম একটা বা কৌশিক গাঙ্গুলির একটা অ্যাঙ্গেল আছে, রাহুল তারপরে আপনার এই যে আমাদের যে আছে মানে ঋত্বিকের একটা অ্যাঙ্গেল আছে, যে তার সামনে কোনো একটা দাঙ্গাতে তার বাড়ির লোকে কেউ মেরে ফেলছে বা গুন্ডা বদমাশের বাড়ির লোকে মেরে ফেলছে, এরকম কিছু জিনিস রয়েছে। তো প্রত্যেকের একটা অ্যাঙ্গেল রয়েছে। পরমব্রত যে অ্যাঙ্গেল আছে ফেমিনিস্ট, একটা ফেমিনিস্ট, তার একটা অ্যাঙ্গেল রয়েছে। তো প্রত্যেকের নিয়ে এসে একটা ব্যাকড্রপ রয়েছে এবং সেই ব্যাকড্রপগুলো তাদের এই কেসটার বিচার করার পক্ষে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং শেষ পর্যন্ত কি তারা সঠিক বিচার করতে পারবে না, নিজেদের মধ্যে ঝামেলায় উলঝে যাবে। এটাই হচ্ছে এই সিনেমাটার মেন জিনিস বলে আমার মনে হয়। তো এই সিনেমাটা অরিজিনাল 12th অ্যাংরি ম্যান থেকে অ্যাডাপশন 12th অ্যাংরি ম্যানের, এবং 12th অ্যাংরি ম্যানের বহু অ্যাডাপশন এর আগে হয়েছে, আমি যতদূর খবর নিয়ে জানলাম বহু অ্যাডাপশন হয়েছে। বাট আমি আনফর্চুনেটলি আমি একটাও দেখে দিয়েছি, আমার জন্য এই জিনিসটা পুরোই নতুন। তো যারা দেখেছে তারা এই ব্যাপারটা হয়তো আইডিয়া থাকতে পারে। বাট এটা মানে এই ব্যাপারটায় মনস্তাত্ত্বিক সিনেমা সম্বন্ধে আমার খুব একটা ইন্টারেস্ট বা এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও আমার কিন্তু এই ট্রেলারটা দেখতে বেশ ভালো লেগেছে। তার একটা মেন কারণ হচ্ছে এখানে সব ব্রিলিয়ান্ট কিছু অ্যাক্টর রয়েছে, লাইক কৌশিক গাঙ্গুলি, কৌশিক সেন, পরমব্রত, রাহুল, ঋত্বিক চক্রবর্তী, এরকম বহু ভালো ভালো অ্যাক্টর রয়েছে সব, অর্জুন, তারপরে যারা ফিমেল কাস্টে রয়েছে লাইক সৌরসিনী, আরও অনেকে রয়েছে যারা, নূর আলমও রয়েছে দেখলাম। তো এদের অ্যাক্টিং কিন্তু দুর্দান্ত, বিশেষ করে কৌশিক গাঙ্গুলির অ্যাক্টিং আমি বিনোদিনীর সময় বলেছিলাম দারুণ লেগেছে, এবং এখানে ওই যে সেখানে যে ডায়লগগুলো দিচ্ছে বা রাহুলের যখন ডায়লগটা আসছে যে আমিও কিন্তু হাত কিন্তু গাড়ে ভয়ে রেখিনি, তারপরে ওই যে মানে এমনভাবে কেটে, যেমন ঋত্বিক যখন বলছে যে এরা কিন্তু বেইমানের জাত, এদের একদম বিশ্বাস করে না, তখন রাহুল বলছে যে আমিও কিন্তু ওই জাতের মধ্যে থেকেই আসি। তো এই ডায়লগগুলোকে যেভাবে করেছে, সঙ্গে সঙ্গে গালাগালিগুলোকে যেভাবে ইউজ করেছে, এটা দেখে আপনারা সেই 22শে শ্রাবণের একটা ফিল আসবে। কারণ সৃজিত মুখার্জির সিনেমায় গালাগাল একটা দারুণভাবে ইউজ করা হয়, স্ল্যাংকে একটা দারুণভাবে ইউজ করা, এখানে সেটা ইউজ করা হয়েছে। প্লাস পেছনে যে বিজিএমটা বাজছে, বিজিএমটা কিছু কিছু জায়গায় খুব হাই লাগছে, এবং ট্রেলারটা যখন হাই পয়েন্ট উঠছে, বিজিএমটাও কিন্তু হাই পয়েন্টে উঠছে, সেই জন্য ট্রেলারটা আরও এনগেজিং লাগছে আমার। মানে আমি এই টাইপের সিনেমার অডিয়েন্স না হওয়া সত্ত্বেও কিন্তু আমার ট্রেলারটা দেখতে বেশ ভালো লাগলো। সব জায়গায় ওই যে লাস্টে যে আলারটা যে বিছানায় বসে বসে ফ্যান্টাসি করতে হেভি লাগে না, কিন্তু একটা লোককে যখন ফাঁসির কাঠেতে ঝোলানো ওই যে ডায়লগটা পরমব্রত বলছে, পরমব্রত যেরকম মানে অ্যাটিটিউডটা একটু মানে কী বলবো, একটু মেয়ে টাইপের, ওই ডায়লগগুলো কিন্তু শুনতে ভালো লাগছে। আর তার পেছনে যখন বিজিএমটা বাজছে দারুণ লাগছে জিনিসটাকে, ম্যানেজ খুব ভালো লাগছে। তো ওভারঅল আমার কিন্তু ট্রেলারটা ভালো লেগেছে। এবার দেখা যাক সেই সৃজিত মুখার্জি, যেগুলো যারা 22শে শ্রাবণে সৃজিত মুখার্জি বা আপনারা সৃজিত মুখার্জিও বলতে পারেন যে যিনি 10ম অবতার করেছেন, তো সেই সৃজিত মুখার্জিকে আমরা আবার ফিরে পাবো কিনা দেখার এটা। তো ওভারঅল কিন্তু আমার ট্রেলারটা খুব খারাপ লাগেনি, এটা বেশ ভালোই লেগেছে। এটা 23 জানুয়ারি রিলিজ করছে এবং বিনোদিনীর সাথে এবং হিন্দিতে স্কাই ফোর্সের সঙ্গে ক্লাসে যাবে। তো বাট আমার মনে হয় এটা কিন্তু বাংলা সিনেমাতে বিনোদিনীর থেকে অন্তত মনে হচ্ছে ভালো হবে বাই বক্স অফিস, কারণ সৃজিত মুখার্জির একটা অডিয়েন্স আছে, প্লাস যারা যারা এখানে অভিনয় করছে প্রত্যেকের কিন্তু একটা অডিয়েন্স আছে।
আর বিনোদিনী ট্রেলারটাও কিন্তু খুব ভালো হয়েছে, আমি ট্রেলার রিভিউ বলেছিলাম। কিন্তু এই শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে ফাইটটা একটু সবসময় টাফই হয়, এবার দেখা যাক কী হয় সেটা বোঝা যাবে। এবার যদি আমি বক্স অফিসের দিকে এসি, তাহলে ফার্স্টে আমি সন্তানের কথা বলবো। আজকে সন্তান কিন্তু নিজের 26তম দিনে পদার্পণ করেছে, এবং 26তম দিনে যদি আমি বলি সন্তানের অ্যাডভান্স বুকিংয়ের রিপোর্ট কি, যদি সকাল 9টার সময় সন্তানের অ্যাডভান্স বুকিং রিপোর্ট দেখি, আজকে সন্তান কলকাতায় প্রায় 28টা শোতে চলছে, চিনসুরাতে 4টে শো, চন্দ্রনগরে 1টা শো, দুর্গাপুরে 2টো শো, বর্ধমানে 1টা শো, মুর্শিদাবাদে 1টা শো, কল্যাণীতে 2টো শো, মালদা, শিলিগুড়ি, হলদিয়ায় প্রত্যেক জায়গায় 1টা করে শো, পুরুলিয়াতে 1টা শো এবং জলপাইগুড়িতে 1টা শোতে চলছে। টোটাল ওয়েস্ট বেঙ্গলে আমি যে কটা শহর বললাম 12টা শহর, এই 12টা শহরে টোটাল 44টা শোতে চলছে, এবং তার মধ্যে একটা হাউসফুল শো আছে, সেটা হচ্ছে অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর কলকাতার, এবং ন্যাশনালি দিল্লিতে এবং জামশেদপুরে একটা করে শো চলছে, মানে ন্যাশনালি 2টো শো চলছে, এবং 2টো শো থেকে আজকের টোটাল অ্যাডভান্স বুকিং হচ্ছে সকাল 9টা পর্যন্ত। আজকের টোটাল অ্যাডভান্স বুকিং হচ্ছে ওই 1,20,000 টাকা মতো, ঠিক আছে। তো সারাদিনে মোটামুটি এই কালেকশনটা 2.5 লাখ টাকার কাছাকাছি যাবে, এবং আমি ধরি যদি পুরো এই মাস জুড়ে এই 1.5 থেকে 2 লাখ টাকার 2.5 লাখ টাকা আজকে হয়েছে, তো পুরো মাস যদি অন অ্যান অ্যাভারেজ 1.5 থেকে 2 লাখ টাকা কালেকশন করে, তাহলে আপনারা ধরে নিতে পারেন মিনিমাম 30 থেকে 40 লাখ টাকা কালেকশন আসবে, ঠিক আছে। তো এই মাসে সিনেমাটা মিনিমাম 4.5 কোটি টাকার নেট কালেকশন পেরিয়ে যাওয়ার একটা কিন্তু চান্সেস আছে, তো দেখা যাক সেটা কী হয়। এরপরে যদি আমি গেম চেঞ্জার বলে একটা তেলুগু ল্যাঙ্গুয়েজ মুভি এসেছে, যেটাকে ডিরেক্ট করেছে হচ্ছে শঙ্কর স্যার, এবং যেটা মুখ্য চরিত্র অভিনয় করেছে রামচরণ। এই সিনেমাটার প্রথম দিন থেকে ফেক বক্স অফিস দেওয়ার জন্য খুব ট্রোল হয়েছে সিনেমাটা, তো এবং এটাই সত্যি, কারণ সিনেমাটার সেভাবে কোনো পজিটিভ রিভিউ পায়নি, নেগেটিভ টু মিক্সড রিভিউ পেয়েছে। সেই জায়গা থেকে তারা তাদের মেকার্সের যে ধরনের কালেকশন বলছিল সেটা কখনোই মেনে নেওয়া যায় না। তো এই সিনেমাটা যদি আমি 4 দিনের টোটাল বক্স অফিস ফিগার বলি, তো 4 দিন বক্স অফিসের কিন্তু একটা ডিজাস্টার ফিগার্স দিয়েছে। 4 দিনে এই সিনেমাটা অল ওভার ইন্ডিয়াতে মাত্র 97 করোড়ের বিজনেস করেছে, ঠিক আছে। যেখানে প্রথম দিন 51 কোটি টাকার বিজনেস করেছিল, তারপরের দিন বিজনেস প্রায় হাফেরও কম হয়ে গেছিলো, 22 থেকে 23 কোটি টাকার মতো, তারপরের দিন বিজনেস 12.5 কোটি টাকা, এবং আজকে আর্লি এস্টিমেশন যেটা আছে সেটা হচ্ছে 8 থেকে 8.5 কোটি টাকার মতো বিজনেস করেছে অল ওভার ইন্ডিয়াতে। তো এটা একটা ডিজাস্টার রেসপন্স, কারণ এই সিনেমাটার বাজেট প্রায় 250 কোটি টাকা, হিট হতে গেলে মিনিমাম 400 কোটি টাকার মতো বিজনেস করতে হতো, কিন্তু যা রেসপন্স সেটা কিন্তু একটা হিউজ ডিজাস্টার হতে চলেছে। এরপরে যদি আমি আর একটা তেলুগু ল্যাঙ্গুয়েজ ফিল্ম, যেটা 2 দিন আগেই মানে 12 তারিখ রিলিজ করেছে, সেটার নাম হচ্ছে ডাকু মহারাজ, যেটাতে মুখ্য চরিত্র অভিনয় করেছে বালায়া, মানে আমাদের এনবিকে, এবং যেটাকে ববি কোহলি ডিরেক্ট করেছে। তো এই সিনেমাটা দেখুন, এইটারও নেগেটিভ টু মিক্সড রিভিউ পেয়েছে, বাট এইটা কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলের সিনেমা নয়, ঠিক আছে। যদিও আপনার নর্থ ইন্ডিয়াতে রিলিজ করেছে, কিন্তু নর্থ ইন্ডিয়াতে রেসপন্স একেবারেই খারাপ, ওই 2 দিনে হয়তো 1 কোটি টাকার মতো বিজনেস করেছে সিনেমাটা। বাট এই সিনেমাটা কিন্তু বালায়ার যে আন্ধ্রা বা হায়দ্রাবাদে যে টায়ার 1 টায়ার 2 যে অডিয়েন্স আছে, টায়ার 2 টায়ার 3 যে অডিয়েন্স আছে, তারাই কিন্তু হিট বানিয়ে দেবে, কারণ 2 দিনে এই সিনেমাটার বাজেট বেশি নয়, সিনেমাটার বাজেট হচ্ছে 100 থেকে 150 কোটি টাকার মধ্যে। তো এই সিনেমাটা 2 দিনেই কিন্তু প্রথম দিন প্রায় 29 কোটি টাকার মতো বিজনেস করেছে, আজকে প্রায় 15 কোটি টাকার বিজনেস করে 2 দিনে প্রায় 50 কোটি টাকার কাছাকাছি বিজনেস করে নিয়েছে এই সিনেমাটা। তো সেক্ষেত্রে এটা মানে সেকেন্ড দিন তো কমেই, আবার কালকে থেকে বিজনেসের পরিমাণ বাড়বে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই সিনেমাটা নিজের রাস্তা ঠিক বানিয়ে নেবে, এটা নিয়ে কোনো চিন্তার দরকার নেই। ইট ইজ আ গুড মুভি, মানে মাসদের জন্য একটা গুড মুভি, হয়তো ক্রিটিক্সদের জন্য গুড মুভি নয়, বাট মাস অডিয়েন্স যারা টায়ার 2 টায়ার 3 সিটি, তারা এই টাইপের সিনেমাই দেখতে চান। আপনি বালায়ার যদি বাকি সিনেমা দেখেন, দেখবেন বালায় এই টাইপের সিনেমাই বানায়, এবং এই টাইপের সিনেমা করেই তার দেখবেন এই যে বীর সীমা রেড্ডি, কী সিনেমা ছিল ওটা, কিন্তু ওই সিনেমায় বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে গেছে, বা ভগবান কেসরি কী সিনেমা ছিল, বাট সেটাই ব্লকবাস্টার হয়েছে, তা সেই টাইপেরই সিনেমা বানায় এবং এগুলোই হিট হয়ে যায়। এরপরে যদি আমি একটা হিন্দি সিনেমার কথা, সেটা হচ্ছে ফাতে। এই সিনেমাটা নিয়ে কিন্তু আমাদের প্রচুর এক্সপেকটেশন ছিল, এবং সিনেমাটা পজিটিভ রিভিউও পেয়েছে, এবং আমাদের আশা ছিল যে সিনেমাটা হয়তো পুয়ার স্টার্ট নিয়েছে, বাট যত দিন যাবে তত কিন্তু গ্রোথ নেবে, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। এই সিনেমাটা যদি আমি 4 দিনের বক্স অফিস ফিগার বলে, 4 দিনে এই সিনেমাটা 7.5 কোটি টাকার মতো বিজনেস করেছে, যেখানে সবথেকে বেশি বিজনেস সেটি তার ওপেনিং ডেতেই করেছিল, যেখানে সিনেমাটা প্রায় ওপেনিং ডেতে নিজের ওই 2 কোটি 2.5 কোটি টাকার মতো বিজনেস করেছিল, এবং থার্ড ডেতে 2.10 কোটি টাকার মতো বিজনেস করেছিল, এবং তারপরে সানডেতে সিনেমাটা কিন্তু ওই 2 কোটি 30 লাখ টাকার মতো বিজনেস করেছে ইন্ডিয়া থেকে, এবং কালকে বিজনেসের পরিমাণ 1 থেকে 1.5 কোটি টাকার মতো, এবং 3 দিনে এই সিনেমাটা ওই 7.5 থেকে 8 কোটি টাকার মতো বিজনেস করেছে, যেটা কিন্তু একটু হলেও একটু শকিং, কারণ সিনেমাটা পজিটিভ রিভিউ পেয়েছিল। এবং এর থেকে এটা একটা বোঝা যায় যে খুব ভালো বড় ফেস ভ্যালু না থাকলে এগেন ভালো সিনেমা হলেও কিন্তু দর্শক সবসময় সিনেমাটাকে খায় না।
তো এই কটা আপডেটই তোমার সঙ্গে শেয়ার করা ছিল। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।